আছে বাক্যটা। এখন হি পানিশড, সে শাস্তি দিয়েছিল অন্য কাউকে, তখন তুমি সরাসরি ব্যবহার করতে পারো হি পানিশড, তাই না? কিন্তু এখানে বলেছে যে গতকাল গতকাল তার যে ডিসঅনেস্টি, দ্যাট মিনস অসততা, এই অসততার কারণে তাকে শাস্তি দেয়া হয়েছিল। তাহলে শাস্তিটা কে দিল? শাস্তিটা তো নিজে নিজে পায় না মানুষ। হয় তাকে বাবা মা শাস্তি দিয়েছে, অথবা তাকে কলেজের প্রিন্সিপাল শাস্তি দিল, অথবা তাকে আইন বা আদালত শাস্তি দিল। হ্যাঁ, এই যে 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 কোনো একজনের দ্বারা সে শাস্তি পেয়েছে, কারো দ্বারা। এটা প্যাসিভ ফর্মে আছে। সো আমাদের এটা ইয়েস্টারডে আছে, পাস্ট ইনডেফিনিট করতে হবে। আর এই প্যাসিভ হওয়ার কারণে আমরা নিয়ে আসলাম ওয়াজ আর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। তাহলে হি ওয়াজ পানিশড ইয়েস্টারডে ফর হিজ ডিসঅনেস্টি, ইট ইজ দ্য রাইট আনসার। যেমন আমরা যদি এভাবে বলি, ধরো যে একটা উদাহরণ দিলাম, আরেকটা তোমাদের ভুল হচ্ছে কেন প্যাসিভের ব্যাপারটা। ইংলিশ ইংলিশ ব্র্যাকেটের মধ্যে দিয়ে দিলাম স্পিক, ব্র্যাকেট ক্লোজ করে বললাম অল ওভার দ্য ওয়ার্ল্ড, ফুল স্টপ। তাহলে ইংলিশ ব্র্যাকেটে স্পিক, ব্র্যাকেট ক্লোজ করে বলা হলো অল ওভার দ্য ওয়ার্ল্ড। অনামিকা বলো এটার উত্তর কি হবে? উত্তর কি হবে বলো? ইংলিশ ব্র্যাকেটে স্পিক, ব্র্যাকেট ক্লোজ করে বলেছি অল ওভার দ্য ওয়ার্ল্ড। সো হোয়াট ইজ দ্য রাইট আনসার? স্যার স্পিক্স এস যোগ হবে নাকি? ইজ স্পোকেন। এসপি, হ্যাঁ এসপি ই এ কে এস, তুমি বললা যে স্পিক্স নাকি, এটা কিন্তু এটা হবে না তো। এটা তো ইংরেজি সারা পৃথিবীতে বলা হয় এই বাক্যের বাংলা। তাহলে কে বলে? আমরা বলি, পিপল বলে, সাধারণ মানুষ বলছে, সবাই বলছি, তাই না? তাহলে এটা কিন্তু প্যাসিভ ভয়েস। এটাও হ্যাঁ হ্যাঁ বলো। প্যাসিভ হইছে এই কথাটা আমার বুঝতে একটু সমস্যা হয়, যে কিভাবে বুঝবো যে প্যাসিভ সেন্টেন্সটা। আচ্ছা, প্যাসিভ বোঝার দুটো রাস্তা আছে। একটা রাস্তা হচ্ছে শর্টকাট, সেটা হলো প্যাসিভ বাক্যে এই যে শুরুটা হয় অবজেক্ট বস্তু দিয়ে, এই যেমন ইংলিশ আছে, আবার ব্যক্তি দিয়েও শুরু হতে পারে। যেমন একটু আগের বাক্যটা ছিল, সেটা ব্যক্তি দিয়ে, ব্যক্তিবাচক দিয়ে শুরু হয়েছে, তবে ব্যক্তিবাচক দিয়ে শুরু হয় কম, আর বস্তুবাচক দিয়ে শুরু হবে বেশি। যখনই কোনো তুমি বাক্যের সাবজেক্টে শুরুতেই দেখবা বস্তুবাচক সাবজেক্ট আছে, তখন তুমি একবার হলো চিন্তা করবা বাক্যটা প্যাসিভ হতে পারে। এটা হলো শর্টকাট রাস্তা। আরেকটা রাস্তা আছে, সেটা হলো স্ট্যান্ডার্ড ওয়ে। তাহলে এখানে উত্তরটা হচ্ছে ইজ স্পোকেন, তাই না? স্ট্যান্ডার্ড ওয়ে হচ্ছে যখন তুমি দেখবা যে কোনো কাজ কারো দ্বারাই করা বোঝাচ্ছে, হ্যাঁ, এই কাজটা কে করছে এটা উল্লেখ থাকবে না বাক্যে, তখনই সেটা প্যাসিভ ভয়েস। যেমন আমি যদি বলি আমি কলেজে যাই, তাহলে এখানে যাওয়ার কাজটা গো, এই যাওয়ার কাজটা করছে কে? আমি নিজেই। তাহলে সাবজেক্ট আছে, তার মানে এটা অ্যাক্টিভ ভয়েস। আর যদি বলা হয় যে এই রাস্তাটা তৈরি হয়েছিল 90 সালে, তাহলে রাস্তাটা তৈরি হয়েছিল 90 সালে, তাহলে কে তৈরি করলো? আছে উত্তর? নাই। তাহলে এটা প্যাসিভ ভয়েস। যেমন আমি বললাম আমার সাইনবোর্ডে লেখা আছে, ধরো প্রাইভেটের, এখানে ইংরেজি পড়ানো হয়, তাহলে এটা অ্যাক্টিভ ভয়েস হবে না প্যাসিভ ভয়েস হবে? স্যার এটা তাহলে প্যাসিভ হবে কিভাবে বুঝলা? আরেকবার বলেন তো স্যার, আরেকবার বলেন। ওই যে এখানে ইংরেজি পড়ানো হয়। ও তাহলে তো এটা স্যার প্যাসিভ হচ্ছে, কারণ জায়গা তো বোঝাচ্ছে না যে কোথায় পড়ানো হয়, সেটা তো বলেন। কোথায় দিয়ে সম্পর্ক নেই, এখানে তো আছেই। কোথায় মানে তো এখানে, কিন্তু কে পড়ায়, তোমাকে কে দিয়ে প্রশ্ন করতে হবে, কে বা কারা পড়ায়। হ্যাঁ, কে বা কারা পড়ায়। তাহলে আমরা বললাম যে এখানে ইংরেজি পড়ানো হয়, তাহলে ভার্বটা হচ্ছে পড়ানো হয়। পড়ানোটা ভার্ব, তাহলে ভার্বটাকে প্রশ্ন করে দাও কে বা কারা, তাহলে কে পড়ায় বা কারা পড়ায়? দেয়ার ইজ নো আনসার, এই যে উত্তর নেই। সো এটাই প্যাসিভ। যখন কোনো কাজ কি করবে এটা উল্লেখ নেই, তখনই এটাকে বলবো আমরা প্যাসিভ। যেমন আমি যদি বলি এভাবে শর্টকাট কথা, রাইস, ব্র্যাকেটে বলে দিলাম ইট। দেখা পাচ্ছি না। দেখতে পাচ্ছ না কেন? আমি তো শেয়ারিং করে দিয়েছি সবার। তাহলে তুমি ব্যাক করে আবার ঢোকো, তুমি একটু মিটিংটা লেফট করো, করার পর ক্লাসটা লেফট করে আবার ইন করো, তাহলে আশা করি ঠিক হয়ে যাবে। তোমরা বাকিরা দেখতে পাচ্ছ তো না?
মার্শিয়া কিরে জি পাচ্ছ স্যার না? হ্যাঁ পাচ্ছি তো। হ্যাঁ, তাহলে ওই যে ওর নিজের সমস্যা ছিল। যাও আরেকটা বাক্য দিয়েছি, রাইস ব্র্যাকেটে ইট, এই ছোট বাক্য, প্যাসিভ ভয়েস করতে হবে। তাহলে এটা বাক্যের উত্তর কি হবে জানো? এটা বাক্যের উত্তর আমরা বলবো রাইস ইজ ইটেন, ইএটিইএন, এটাই প্যাসিভ ভয়েস হয়ে গেল। রাইস ইজ ইটেন, এটার উত্তর এটাই, মানে ভাত খাওয়া হয়। তাহলে আমাদের ভার্বটা হচ্ছে ইট, খাওয়া। এখন কে খায় বা কারা খায়? দেয়ার ইজ নো আনসার। যেহেতু দেয়ার ইজ নো আনসার, উত্তর নেই কে খায় বা কারা খায়, তাহলে এটাকে আমরা অ্যাক্টিভ বাক্য বলতে পারি না, এটাও প্যাসিভ বাক্য হয়ে গেল। উত্তরটা হয়ে গেল রাইস ইজ ইটেন। তাহলে এবার বুঝতে পারছো কখন প্যাসিভ হবে? এবার হ্যাঁ। ক্লিয়ার হলো বিষয়টা। হ্যাঁ, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট পার্ট গ্রামারের ক্ষেত্রে। প্যাসিভ ফরম্যাটে তোমাকে অনেক কথা বলতে হবে। ইংরেজি অনার্স পড়তে হলে প্যাসিভ ফরম্যাটে অনেক বাক্য লিখতে হবে, প্যাসিভ ফরম্যাটে স্পোকেন করতে হয়, প্যাসিভ ফরম্যাটে ফ্রি হ্যান্ড রাইটিং করতে হয়। না হলে আমাদের প্যাসিভ ফরম্যাটটা না বুঝতে পারলে আমাদের এই পুরো জায়গাগুলোতে সমস্যা হবে। তোমাদের আমি এই যে এখানে কিন্তু সুন্দর করে এই যে ব্যাপারটা বলে দিয়েছি, টেন্সের ব্যাপারটা। যেমন এই যে এটা হলো স্পোকেন আর ফ্রি হ্যান্ড রাইটিংয়ের জন্য। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স নর্মাল গঠনটা এখানে বলে দিয়েছিলাম, এই যে তারা প্রত্যহ ফুটবল খেলে। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস আদার্স। আবার এই বাক্যটা যদি প্যাসিভ ভয়েস হয় তাহলে গঠনটা চেঞ্জ হয়ে যাবে, এই যে প্রত্যহ ফুটবল খেলা হয় তাদের দ্বারা। তাহলে এই যে প্যাসিভ ফরম্যাট দিয়েছি, ফুটবল ইজ প্লেড এভরিডে বাই দেম, এই যে এখানে তখন গঠনটা হবে অবজেক্ট আগে আনতে হবে, তারপরে অ্যামিচার, তারপর মূল ভার্বের পিপি, তারপর আদার্স। এইভাবে আমি যে টেন্সগুলো আমাদের স্পোকেন আর ফ্রি হ্যান্ডে লাগে 8টা টেন্স, এই 8টা টেন্সের জন্য 8টা রুল দিয়েছি, এবং 8টা রুলকে আমি অ্যাক্টিভ ফরম্যাটেও দেখিয়েছি, আবার প্যাসিভ ফরম্যাটেও দেখিয়েছি। হ্যাঁ অনামিকা, তোমার স্পিকারটা অফ করতে হবে, তোমার স্পিকারে মনে হয় সমস্যা, এই শব্দ হচ্ছে। তোমরা ওই যে হ্যাঁ, সবাই স্যার। নয়, তোমরা সবাই একটু হেডফোন ব্যবহার করবা, তাহলে কোনো শব্দ টব্দ হবে না, দেখবা সুন্দরভাবে হচ্ছে ক্লাস। এই নোটগুলো কিন্তু তোমাদের আমি আগেও দিয়েছি। এটা আসলে স্পোকেন আর ফ্রি হ্যান্ডের নোট। টেন্স আছে 8টা, লাগবে 8টা, আর টেন্সের বাইরে আরও আছে 20টা গঠন। এই যে টেন্সের বাইরে 20টা স্ট্রাকচার, টোটাল হচ্ছে 28 স্ট্রাকচারস। এটার উপরে একটা ভিডিও আমি তৈরি করে দিয়েছি। তোমরা এই পড়াটাও দেখে নিবা, বা ওই ভিডিও লেকচারটা নিয়ে নিবা, আমার ইউটিউবে আছে। তারপরে তাহলে এবার চলে যাই আপেল মাহমুদ, তোমার স্পিকারটা অন করো। আপেল। হ্যাঁ স্যার। হ্যাঁ, এখানে বলা আছে ইফ শি স্টাডিজ রেগুলারলি, যদি সে নিয়মিত পড়াশোনা করে, শি ড্যাশ দ্য এক্সামিনেশন, তো হোয়াট ইজ দ্য আনসার? বলো। স্যার she will pass the exam হবে নাকি? নাকি আবার কেন রে এখনো? হ্যাঁ, শি উইল পাস দ্য এক্সাম, ঠিক আছে, এটাই হবে। এটা হলো কন্ডিশনাল সেন্টেন্স 1, কন্ডিশনালের এক নাম্বার। এই যে ইফ যুক্ত অংশটা আছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, তাহলে পরেরটাতে করতে হয় সাবজেক্টের পরে উইল, ক্যান, মে, তিনটের একটা নেওয়া যায়, যে কোনো একটা। এই যে উইল দিলাম, ছোট ক্লাসে শুধু উইল ওরা পড়বে। ইফ যুক্ত অংশটা প্রেজেন্ট ইনডেফিনিট, পরেরটা হবে ফিউচার ইনডেফিনিট। আর তোমাদের পড়তে হবে ইফ যুক্ত অংশটা প্রেজেন্ট ইনডেফিনিট, তাহলে পরেরটাকে করতে হবে সাবজেক্টের পরে উইল অথবা ক্যান অথবা মে। এই যে আমি নিয়মটা দেখিয়ে দিয়েছি। যদি ইফ যুক্ত অংশটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়, এটা 14 নাম্বার রুলে আছে, তবে অপর অংশটিকে এই যে উইল অথবা ক্যান অথবা মে, তিনটার যে কোনো একটা অক্সিলারি ব্যবহার করতে পারবা। আর এগুলো মডালসের পরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম দিতে হয়, বলাও আছে, প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হয়। ব্যাপারটা বোঝা গেছে? এটা কন্ডিশনাল সেন্টেন্স রুল নাম্বার 1 থেকে আমি ওই এক্সাম্পলটা থ্রো করেছি এখানে। কন্ডিশনাল সেন্টেন্স এটাও কিন্তু স্পোকেন ফ্রি হ্যান্ড রাইটিংয়ের জন্য একটা গুরুত্বপূর্ণ পার্ট, এবং কম্পিটিটিভ পরীক্ষা, চাকরির পরীক্ষা, বিভিন্ন ইন্টারভিউ পরীক্ষা, এগুলোর জন্য দরকার ওটা। তারপরেটা চলে যাবো এবার এই যে মেহেদি হাসান। আপেল, তোমার স্পিকার অফ করে দাও। মেহেদি হাসান, তোমার স্পিকারটাকে একটু অন করো তো। মেহেদি হাসান। জি স্যার। তুমি কি আমার প্রাইভেট স্টুডেন্ট না কলেজের রে? স্যার আমি প্রাইভেটে স্যার। ও আচ্ছা আচ্ছা, রাইট ফর্ম অফ ভার্ব তোমাদের পড়ানো হয়েছে কি না? জি স্যার, আমি তো আজকে তো প্র্যাকটিস করি নাই, তারপরে চেষ্টা করব স্যার। আচ্ছা দেখো, এখানে বলা আছে 6 years have passed since we ব্র্যাকেটে বলা আছে মিট। কি হবে বলো দেখি, বলতে পারবা কিনা? দাঁড়াও, হ্যালো। জি স্যার।
ও ক্লাসের জন্য তুমি কি পাওনি মেসেজটা? আচ্ছা, তাহলে 6 ইয়ার্স হ্যাভ পাসড সিন্স উই, কি রে পারবা না? স্যার পারতেছি না স্যার। কে পারবে রে? স্যার মিট হবে, MET। স্যার মিনিট হবে পাস্ট টেন্সে। হ্যাঁ, এটা আমাদের এই যে সিন্সের নিয়ম, তাই না রে? মাঝখানে সিন্স স্যার। আছে, সিন্সটা হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন। এই যে আমাদের এই নিয়মটাও দেওয়া আছে এখানে, মাঝখানে কোনো বাক্যে যদি সিন্স থাকে আর দুই দিকে দুটো অংশ থাকে, তাহলে কখন কোন টেন্স করতে হয় এটা আমি নিয়ম আকারে এখানে দিয়ে দিয়েছি। এই কোনো বাক্যের মাঝখানে সিন্স, এই যে নিয়মটা 22, বাক্যের মাঝখানে যদি সিন্স থাকে আর প্রথম অংশটা যদি হয় প্রেজেন্ট ইনডেফিনিট, তাহলে পরেরটা করতে হবে, তো এই যে প্রেজেন্ট ইনডেফিনিট বা প্রেজেন্ট পারফেক্ট দুটো হতে পারে, আর পরেরটা করতে হবে পাস্ট ইনডেফিনিট। আবার যদি দেখা যায় প্রথমটাই হয়ে যায় পাস্ট ইনডেফিনিট, তাহলে পরেরটা করতে হবে কিন্তু পাস্ট পারফেক্ট। দুটো ফাংশন আছে এখানে। তাহলে সেই ক্ষেত্রে আমাদের এখানে উত্তরটা দাঁড়াচ্ছে many years have passed since we meet। যেহেতু প্রথমটা আমাদের দেওয়া আছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এই যে হ্যাভ পাস্ট, তাহলে পরেরটা করব পাস্ট ইনডেফিনিট। পাস্ট ইনডেফিনিট মানে মূল ভার্বের পাস্ট। এবার যদি বলি আমি 6 ইয়ার্স পাস্ট, 6 ইয়ার্স পাস্ট, এবার কি হবে? তুমি মেহেদি, তুমি স্পিকারটা অফ করে দাও এখন। আগের উত্তর কে দিল রে? আপেল না কে দিল? তাজরিয়ান কে দিছে উত্তর আগের বার? সে আবার স্পিকারটা অন করো। আচ্ছা, আপেল মাহমুদি স্পিকার অন করো না। আচ্ছা, অনামিকা দিচ্ছি, স্পিকার অন করে দাও। হ্যাঁ, এবার কি হবে তাহলে? হ্যাড মিট, তাই না? এবারও আমরা মাঝখানে দেখতে পাচ্ছি সিন্স, সাবঅর্ডিনেটিং কনজাংশন, কিন্তু আমাদের প্রথম অংশটা আছে পাস্ট ইনডেফিনিট, পাস্ট। তাহলে আমাদের দ্বিতীয় অংশটা করতে হবে পাস্ট পারফেক্ট। হ্যাঁ, তাহলে হ্যাড মিট, ইয়েস, ইট ইজ দ্য রাইট আনসার। দাঁড়াও তো, আমাদের একটা স্টুডেন্ট, ও হচ্ছে যে ফোন করতেছে, ও হলো ক্লাস করবে, কিন্তু ওর নাই, ও এখনো কোডটাই পায়নি। কোড দিয়ে দিচ্ছি কিন্তু হারাই ফেলতেছে অনেকেই কোডটা। এই 1 সেকেন্ড দাঁড়াও। পাঠিয়ে দিলাম। তারপরেটা চলো এবার তাহলে, আই গট দ্য ওয়ার্ক, আই গট দ্য ওয়ার্ক ব্র্যাকেটে দেওয়া আছে ডু। হ্যাঁ, তাহলে এখানে আমাদের উত্তরটা কি দাঁড়াবে? উত্তরটা কে বলবে? মার্শিয়া বলো। হ্যাঁ স্যার ডান হবে। এটা কেন হলো? স্যার এখানে তো দুইটা মানে ভার্ব। দুটো ভার্ব থাকলে তো আমরা নিয়ম পড়েছি যে পরের ভার্বটা টু প্লাস প্রেজেন্ট ফর্ম করতে হবে অথবা আইএনজি করতে হবে। মানে পরের ভার্বটাকে হয় ইনফিনিটিভ করে দিতে হয়, আর নয়তো পরের ভার্বটাকে জিরান করতে হয়। কিন্তু এখানে আমাদের ডান হলো, তাই না? বাট এটা অন্য নিয়ম। এটা হ্যাঁ, এটা রুল নাম্বার 9-এ আছে আমাদের, রাইট ফর্ম অফ ভার্বের যে রুলগুলো দিয়েছি, এই যে 9-এর মধ্যে নয়, এটা তাহলে দিয়েছি আমি তোমার 8-এ। এই যে বাক্যে হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং, বিং, বি, হ্যাঁ, তারপরে গেট, রিমেইন, বিকাম, এগুলোর পরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দিতে হয়। এখানে নিয়মে বলা আছে গেট, উদাহরণে গটও থাকতে পারে। গেটের জন্য যা নিয়ম, গটের জন্য সেম নিয়ম। এই জন্য আমাদের উত্তরটা হয়ে গেল মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, অর্থাৎ উত্তরটা হচ্ছে ডান। আই গট দ্য ওয়ার্ক ডান। তবে রুলগুলো কিন্তু কমপ্লিট করতে হবে। রুলগুলো কমপ্লিট না করলে কিন্তু তোমাদের এই ধারণাটা কিন্তু ভাসমান থাকবে, আর ভাসমান ধারণা নিয়ে কখনো সঠিক ইংরেজি লেখাও যাবে না, বলাও যাবে না। স্যার আপনি আমাদেরকে প্রাইভেটে যে রুলস গুলো দিচ্ছেন স্যার, উল্টা পাল্টা তো রুলস গুলো এখন দেখতেছি। আপনি যেটা বলতেছেন হ্যাঁ, কেন? মানে ঠিকই আছে রুলস। স্যার রুলস 8 নাম্বার রুলস দেখতে বললেন, সেখানে আমাদের আছে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, এটা। আচ্ছা দাঁড়াও, ঘটনা হলো কি যে নাম্বারটা কোনো ব্যাপার না,
আমরা প্রায় হয়তো যখন যেভাবে সিরিয়াল করি মনে থাকে ওভাবে সিরিয়াল করা হয়। সিরিয়াল ডাজেন্ট ম্যাটার, ম্যাটার হচ্ছে যে বিষয়টা ঠিক আছে কিনা। নাম্বার কোনো ব্যাপার না রে, কাউকে 1 নাম্বার হলে একটা দিলাম, আবার অন্য ব্যাচে দেখা যাচ্ছে 10 নাম্বার হলে ওটা দিয়েছি, বা ও আচ্ছা আচ্ছা, তুমি প্রাইভেটে সিরিয়ালটা একভাবে করা আছে, হয়তো প্রাইভেটে সিরিয়াল 9 নাম্বার হলে এটা আছে, আর এখানে শিট করেছি 8 নাম্বার, ওটা কোনো ব্যাপার না। হ্যাঁ, কিন্তু রুল ঠিক আছে, রুল ঠিক আছে। হ্যাঁ, তোমার স্পিকারটা অফ করে দাও। তারপরে হচ্ছে ডোন্ট সে এনিথিং উইদাউট। হ্যাঁ, এবার আমি শুনি, কার কাছে শুনি? আপেল বলো, ডোন্ট সে এনিথিং উইদাউট। আপেল বলো স্যার। এটা কি হবে? স্যার নো আইএনজি যোগ হবে। তোর পাশ থেকে কে যেন বলে দিচ্ছে রে? হ্যাঁ না স্যার, না অন্য কেউ না বলে স্যার। দিচ্ছে? না স্যার, আমি একাই আছি রুমে। আচ্ছা, তাহলে উইদাউট, উইদাউট হলো প্রিপোজিশন। আর আমাদের নিয়ম দেয়া আছে এখানে যে বাক্যে যে কোনো প্রিপোজিশনের পরে সবসময় আইএনজি যুক্ত ভার্ব ব্যবহার করতে হয়। এই যে নিয়মটা এখানে 3 তে দিয়েছি আমি, যে কোনো প্রিপোজিশন ইন, অন, অফ, বাই, ফর, ফ্রম, ওভার, আন্ডার, ইনটু, অনটু, কয়েকটা উদাহরণ দিয়েছি, আরও প্রিপোজিশন আছে অনেকগুলো। এই সমস্ত প্রিপোজিশনগুলোর পরে সবসময় মূল ভার্বের আইএনজি যুক্ত ফর্ম ব্যবহার করতে হয়। তাহলে এখানে আমরা প্রিপোজিশন পেয়েছি একটা, প্রিপোজিশনটা হচ্ছে উইদাউট, আর উইদাউটের কারণেই আমাদের পরের ভার্বটার সঙ্গে যোগ করে দিতে হলো আইএনজি। সো উত্তরটা হয়ে গেল নোয়িং। ক্লিয়ার? হ্যাঁ স্যার। তারপরেটায় তাহলে যাই। আপেলের স্পিকার অফ করে দাও, অনেকেই পালালো ক্লাস থেকে এই যে পড়া ধরার ভয়ে। তাজরিয়ান, তোমার স্পিকারটা অন করে দাও। বলা আছে ইট, ব্র্যাকেটে রেইন, ব্র্যাকেট ক্লোজ করে বলা আছে হ্যাভিলি সিন্স মিডনাইট। তার মানে হ্যাজ বিন রেইনিং। হ্যাজ বিন রেইনিং কেন রে? আমি যদি এরকম বলতাম যে ইট ইজ রেইনিং তাহলে হবে না, বাট কেন হবে না? হ্যাজ বিন রেইনিংটা কেন হলো বলো? সিন্স আছে এখানে had been raining। হ্যাঁ, এটা হলো তোমার সিন্স আছে কোনো বাক্যে শেষ দিকে, ফর সিন্স আর সময়। এই ফর সিন্স আর সময় যদি থাকে তাহলে এটা করতে হয় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস করতে গেলে আমাদের সাহায্যকারী ভার্ব লাগে হ্যাভ বিন, হ্যাজ বিন, মূল ভার্বের আইন। তারপরেরটাই আসো তাহলে এবার, সেটা হলো জি নাম্বার। হি ব্র্যাকেটে কাম, ব্র্যাকেট ক্লোজ করে বলা আছে লাস্ট হোম, হোম তারপরে আছে লাস্ট নাইট। সুন্দর একটা কোশ্চেন করেছি এখানে, এটার উত্তর জানবো। এই যে মুসা শাহরিয়ার, স্পিকার অন করে দাও। হ্যাঁ হ্যাঁ, তাহলে হি ব্র্যাকেটে কাম, ব্র্যাকেট ক্লোজ করে হোম লাস্ট নাইট, উত্তর কি হবে বলো? তুমি মৌসুমী না রে? না স্যার, আমি অন্বেষা। ও অন্বেষা, আচ্ছা বলো। তাহলে হি ব্র্যাকেটে কাম, ব্র্যাকেট ক্লোজ করে হোম, তারপরে লাস্ট নাইট। হি কেম হোম লাস্ট নাইট। হ্যাঁ, যদি এই যে পিছনে প্রশ্নবোধক চিহ্নটা না থাকতো, ফুল স্টপ থাকতো, তাহলে তুমি করে দিতে কেম, তখন আমাদের তাই উত্তর হয়ে যেত। কারণ এখানে লাস্ট নাইট আছে। এই লাস্ট নাইট থাকলে আমরা জানি পাস্ট ইনডেফিনিট করতে হয়। হ্যাঁ, লাস্ট থাকলে পাস্ট ইনডেফিনিট করতে হয়, নিয়ম দেওয়া আছে তো, নিয়মটা তোমরা পড়োনি বোধহয়। হ্যাঁ ওটা তো, হ্যাঁ এটা তো আমাদের নর্মাল। যদি বাক্যটা তোমার থাকতো, এই যে ইয়েস্টারডে, অ্যাগো, লং অ্যাগো, লাস্ট, পাস্ট, সিন্স, এগুলো থাকলে বাক্যটা পাস্ট। 12 নাম্বার রুলটা বুঝতে পারিনি। 12 নাম্বার, আচ্ছা বোঝাই দেবো আজকে, এখন সমস্যা নেই। হ্যাঁ, 12 নাম্বারটা একটু জটিল রুল, দুটো মূল ভার্বের রুল তো। আচ্ছা যা হোক, তাহলে তোমার এখানে যেটা উত্তর তোমার হয়নি উত্তরটা, কারণটা হচ্ছে তোমার কিন্তু বাক্যটাতে এখানে দেওয়া ছিল না, ফুল স্টপ দেওয়া ছিল না, ছিল প্রশ্নবোধক চিহ্ন। আর প্রশ্নবোধক চিহ্ন থাকলে তোমার এই কেম উত্তরটা ব্যবহার করা যাবে না, কারণ প্রশ্নবোধক মানে বাক্যটাকে বানাতে হবে প্রশ্নবোধক, তাহলে উত্তর হবে অন্য। তুমি বলতে পারছো না? না মার্শিয়া বলতে পারবা? Did he come home last night? থ্যাংক ইউ অনামিকা। তাহলে পাস্ট ইনডেফিনিট টেন্স, কিন্তু সাহায্যকারী ভাব ধার করতে হবে এবার, নাই সাহায্যকারী, তাহলে উত্তর হবে ডিড হি কাম হোম লাস্ট নাইট। এই প্রশ্নবোধক চিহ্নের কারণে আমরা এই ডিডটাকে নিয়ে আসলাম সামনে। আর যখন পিছনে প্রশ্নবোধক চিহ্ন থাকবে না, তখন আমাদের কিন্তু সরাসরি মূল ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করতে হবে। কিন্তু যখন এই যে ব্র্যাকেটে যদি এরকম নট থাকতো, ধরো এর নট দেওয়া আছে, হ্যাঁ, তারপরে ফুল স্টপ দেওয়া আছে, নাও এবার একটা চেঞ্জ করে দিলাম, নট আছে আর ফুল স্টপ আছে,
এবার বলো তো মুসা শাহরিয়ারের এখানে যে অন্বেষা আছো, এবার বলো উত্তর কি হবে? অন্বেষা, হ্যাঁ স্যার এবার কি হবে? নটটা পরে, নটটা হবে না। হ্যাঁ, না হলো না। এবারও আমার যখন ব্র্যাকেটে রাইট ফর্ম অফ ভার্বে নট দেওয়া থাকে তখন বাক্যটাকে নেগেটিভ বানাতে হয়, আর নেগেটিভ করতে গেলেও তো পাস্ট ইনডেফিনিটের সাহায্যকারী লাগবে, ওই ডিড লাগবেই। তা ডিডটা এবার পরে যাবে, তাহলে উত্তরটা এবার দাঁড়াবে এরকম, হি, হ্যাঁ, নাই। হি ডিড নট কাম হোম লাস্ট নাইট। এবার উত্তরটা দাঁড়াবে এরকম। এই জিনিসগুলোতে সমস্যা এখনো আছেই। রাইট ফর্ম অফ ভার্বে সমস্যা রাখা যাবে না, বা রেখে অন্য কাজ করা খুব ডিফিকাল্ট হয়ে যাবে। রাইট ফর্ম অফ ভার্ব একটা এমন গ্রামার যে এটাকে বাদ দিয়ে ইংরেজি কথা কল্পনাও করা যাবে না, শেখা তো দূরের কথা। হ্যাঁ, তো রাইট ফর্ম অফ ভার্বের রুলসগুলো ওই জন্য একেবারে এ টু জেড টু দি পয়েন্টে পড়ে ফেলো, নাহলে বিপদে পড়ে যেতে হবে সবাইকে। যাই হোক, পরেরটায় চলো তাহলে। এবার আমি সাদিয়া, তোমার স্পিকারটা অন করো তো। সাদিয়া স্পিকার অন করে দাও মোবাইলের স্ক্রিনে। হ্যাঁ, ইয়েস, জি স্যার। হ্যাঁ, বলা আছে হি লিভড ইন এ ফ্ল্যাট, ব্র্যাকেটে দেওয়া আছে ওভারলুক দ্য সেমেট্রি। তোমাদের যেগুলো নিয়ম পড়ানো হয়েছে রাইট ফর্ম অফ ভার্ব, এই নিয়মের মধ্য থেকে এটা আসে। উত্তর কি হবে বলো? হি লিভড ইন এ ফ্ল্যাট, ব্র্যাকেটে ওভারলুক। হচ্ছে না, না? আচ্ছা, অসুবিধে নেই। হ্যাঁ, আমি বলে দিচ্ছি, তোমার স্পিকারটা অফ করে দাও। আমি 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 এটা নিয়ে কথা বলছি। একটু আগে কে যেন প্রশ্ন করলো 12 নাম্বার রুল বুঝতে পারেনি, সে কে? একটু স্পিকার অন করো। একটু আগে যে বললা অন্বেষা বললা, তোমার ওই রুল থেকে কিন্তু এটা এসছে এখানে। এই 12 নাম্বার রুল যেটা ছিল সেটা হলো একটা বাক্যে যদি ডবল মূল ভার্ব থাকে, সিম্পল সেন্টেন্স, এই বাক্যের মধ্যে কোনো কনজাংশন নেই। এই যে যেমন সাবঅর্ডিনেটিং কনজাংশন একগুলো আছে, ইফ, আনলেস, দো, অলদো, অ্যাস, সিন্স, বিকজ, এগুলো যদি কোনো বাক্যে থাকে তখন বাক্যটা হয়ে যায় কমপ্লেক্স। আরেকগুলো আছে কোঅর্ডিনেটিং কনজাংশন, যেমন অ্যান্ড, বাট, অর, ইয়েট, নট অনলি, বাট অলসো, এগুলো থাকলে বাক্যটা হয়ে যায় কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে এই যে বাক্যটা এখানে দিলাম, এই বাক্যটাতে কোনো সাবঅর্ডিনেটিং কনজাংশন নেই, কোনো কোঅর্ডিনেটিং কনজাংশনও নেই, তাহলে এই বাক্যটা সিম্পল সেন্টেন্স। কিন্তু এখানে ভার্ব আছে দুইটা, একটা হচ্ছে লিফট, এখানে ব্র্যাকেট নাই, আর পরে আরেকটা ভার্ব আছে এই যে ওভারলুক, এখানে ব্র্যাকেট দেওয়া আছে। তাহলে এটা নিয়ম 12 নম্বরে বলা আছে যে সিম্পল সেন্টেন্সের মধ্যে যদি ডবল মূল ভার্ব থাকে। আমাদের কলেজে স্যার ফোন করছে ইংরেজি, দাঁড়াও। জি স্যার, আসসালামু আলাইকুম। তোমাদের একটা সুখবর দিই, আমাদের আরেকজন স্যার রফিক স্যার আমাদের কলেজের, উনি তোমাদের ক্লাস নেবে রাইটিং স্কিলের উপরে। হ্যাঁ, আজকে জয়েন করবে স্যার একটু পরেই। স্যার আগে থেকে আগ্রহ দেখাচ্ছিল। যাই হোক, আমি যেটা বলছিলাম অন্বেষা, সেটা হলো একই বাক্যে ডবল মূল ভার্ব আছে, এটা সিম্পল সেন্টেন্স। আর এই বাক্যটা দিয়ে কোনো উদ্দেশ্য প্রকাশ করেনি, যেহেতু উদ্দেশ্য প্রকাশ করেনি তাহলে আমাদের পরের ভার্বটা যোগ করে দিতে হবে আইএনজি, অর্থাৎ জিরান করে দিতে হবে, ওভার লুকিং। এটা হবে আমাদের স্যার উদ্দেশ্য প্রকাশ না করলে কি ভার্বের সাথে আইএনজি হবে? হ্যাঁ, উদ্দেশ্য যখন প্রকাশ করে না বাক্যটা দিয়ে তখন পরের ভার্বটার সঙ্গে আইএনজি যোগ করতে হবে। আর যদি উদ্দেশ্য প্রকাশ করে তখন পরের ভার্বটার করতে হবে ইনফিনিটিভ, মানে টু আর প্রেজেন্ট ফর্ম। যেমন আমি যদি এরকম করে বলি, আরেকটা উদাহরণ দিচ্ছি নাও, হি ওয়েন্ট ঢাকা। ঢাকা ব্র্যাকেটে আবার বলে দিলাম মিট, MEET, মিট, ব্র্যাকেট ক্লোজ করে বললাম হিজ ফ্রেন্ড, ফুল স্টপ। তাহলে এখানেও কিন্তু একই অবস্থা দেখো, এটাও সিম্পল সেন্টেন্স। এই নিয়মটা কিন্তু সিম্পল সেন্টেন্সের জন্য প্রযোজ্য হবে, এই নিয়মটা কিন্তু কখনো কমপ্লেক্স সেন্টেন্স বা কম্পাউন্ড সেন্টেন্সের জন্য প্রযোজ্য হবে না, সিম্পলে শুধু। তাহলে ডবল ভার্ব আছে এখানেও, প্রথমে একটা ওয়েন্ট, তারপরে আরেকটা আছে ব্র্যাকেটে মিট। তাহলে ডবল মূল ভার্ব আছে এবং উদ্দেশ্য প্রকাশ করেছে। এবার বলছে হি ওয়েন্ট ঢাকা, সে ঢাকায় গিয়েছিল। তাহলে তার যাওয়ার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হচ্ছে তার বন্ধুর সঙ্গে দেখা করা। তাহলে এবার যেহেতু উদ্দেশ্য আছে তাহলে আমাদের এই পরের বাক্যটাতে উত্তর করতে হবে টু মিট। এই যে টু মিট, এবার যদি তুমি মিটিং দাও তাহলে হবে না। আবার মেট্রিক পর্যন্ত, ছোট ক্লাস পর্যন্ত ওদের বেলায় স্যার আছে, ওদের বেলায় ওরা যদি এখানে টু মিট দেয় কারেক্ট হবে, আবার যদি মিটিং দেয় তাও কারেক্ট হবে। কিন্তু হায়ার ক্লাসে আসলে তোমাকে তখন সূক্ষ্ম নিয়মগুলো জানতে হবে। অর্থাৎ একটা সিম্পল সেন্টেন্সের ভিতরে যখন ডবল মূল ভার্ব থাকে
তখন সেকেন্ড মূল ভার্বটা আমাদেরকে বাক্যের অর্থ বুঝে কাজ করতে হবে। উদ্দেশ্য প্রকাশ করে তাহলে টু প্লাস প্রেজেন্ট ফর্ম, উদ্দেশ্য প্রকাশ যদি না করে তাহলে তখন আইএনজি যুক্ত ফর্ম ব্যবহার করতে হবে। আশা করি ব্যাপারটা পরিষ্কার। অন্বেষা, তোমার 12 নম্বর রুল ক্লিয়ার হলো না এখনো সমস্যা আছে? জি স্যার, না স্যার বুঝতে পারছি। থ্যাংক ইউ। তাহলে এবার পরেরটা চলে যাচ্ছে। মার্শিয়া বলা আছে হু, ব্র্যাকেটে বলা আছে নট নো, ব্র্যাকেট ক্লোজ করে দ্যাট ইংলিশ ইজ এন ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। কি হবে বলেন মার্শিয়া? স্যার ডাজ নট নো হবে। হ্যাঁ, কেন হলো? উত্তরটা হয়েছে, থ্যাংক ইউ, বাট কেন হলো বলো? স্যার কারণ এখানে এই যে হু আছে, এই কারণে টু বি ভার্ব নাই যেহেতু এখানে, ওই জন্য ডাজ, ডু ডাজ অথবা ডিড যোগ করতে হবে টেন্স না, অনুযায়ী। ডিড করতে হবে, করা যাবে না। এটা তো আমাদের পুরোটাই হলো ঘটনা বর্তমান। বলতে কে জানে না যে ইংরেজি আন্তর্জাতিক ভাষা, তাহলে এটা ঘটনা বর্তমান, তাহলে তো প্রেজেন্ট ইনডিফিনিট করতে হবে। আর প্রেজেন্ট সেটাই বললাম। হ্যাঁ, প্রেজেন্ট ইনডিফিনিট করতে গেলে তুমি ডু ডাজ নিতে পারবা, ডিড নিতে পারবা না। হ্যাঁ, ডিড হ্যাঁ তো আমি ওটাই বললাম, টেন্স হ্যাঁ, অনুযায়ী যদি পাস্ট হ্যাঁ। থাকতো তাহলে ডিড দিতাম। হ্যাঁ, ইয়েস ইয়েস, থ্যাংক ইউ। তাহলে ডাজ নট নো, এবার উত্তরটা এটাই হলো। হু ডাজ নট নো ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। তারপরেরটা চলে যাচ্ছে এবার সি নাম্বার। সি নাম্বারটা সাদিয়া বলো তো, সহজ আছে এটা। সি নাম্বারে বলা আছে হোয়েন দ্য ফ্রান্স রেভলিউশন, ব্র্যাকেটে দেওয়া আছে টেক, ব্র্যাকেট ক্লোজ করে প্লেস। সাদিয়া বলতে পারবা? হ্যাঁ স্যার, হচ্ছে উত্তরটা কি হবে বলা টুক প্লেস। হ্যাঁ, সাদিয়া স্পিকার অফ করো। এখানে আমাদের তাজরিয়ান উত্তর বললো যে হোয়েন দ্য ফ্রান্স রেভলিউশন টুক প্লেস। এটা অর্থ দিয়ে তোমাদের তাই মনে হলো, কিন্তু নয়, উত্তরটা হয়নি। স্যার হ্যাঁ কেন স্যার এটা স্যার টুক প্লেস মনে হয় না। ডাজ হবে, when does হ্যাঁ, the French revolution take হ্যাঁ। place? ডাস কেন রে? এটা তো ফ্রান্স রেভলিউশন হয়েছিল অনেক আগের ঘটনা। এই ফ্রান্স রেভলিউশনটা অতীত। ডিড তাহলে- হবে স্যার। হ্যাঁ, ডিড Did, হবে। did. ইয়েস, তাহলে উত্তরটা হবে হোয়েন ডিড। হোয়েন ডিড When ফ্রান্স রেভলিউশন। আর ডিটের পরে তখন কিন্তু টুক দেওয়া যাবে না, দিতে হবে টেক। হ্যাঁ, ডু ডাজ ডিডের পরে সবসময় মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। তাহলে ফাইনালি উত্তরে দাঁড়াচ্ছে হোয়েন ডিড দ্য ফ্রান্স রেভলিউশন টেক প্লেস। এই যে পিছনে প্রশ্নবোধক চিহ্ন আছে, এই কারণে আমাদের ডিডটাকে আনতে হলো। আর এটা ঘটনা অতীত, যেহেতু অতীতের গল্প বলছে ফ্রান্স রেভলিউশন। হ্যাঁ, তাহলে অতীত জন্য আমরা ডিড নিয়ে আসলাম। হ্যাঁ, প্রশ্নবোধক চিহ্ন জন্যই ডিডটাকে আনতে হলো। যদি প্রশ্নবোধক চিহ্নটা না থাকতো তাহলে আমরা কিন্তু দিয়ে দিতাম শুধু টুক। হ্যাঁ, যেমন আমরা ধর প্রশ্নবোধক চিহ্নটা বাদ দিয়ে দিলাম। আমরা যদি বলি দা ফ্রান্স রেভলিউশন, ব্র্যাকেটে টেক, হ্যাঁ প্লেস, তারপরে বললাম LONG, লং অ্যাগো, অনেক আগে ফ্রান্স রেভলিউশন হয়েছিল। ভালো কথা। এই যে প্রশ্নবোধক চিহ্ন তুলে দিলাম এবার। তাহলে এবার উত্তর কি হবে রে সাদিয়া? দ্য ফ্রান্স রেভলিউশন, ব্র্যাকেটে টেক, ব্র্যাকেট ক্লোজ করে প্লেস, তারপরে আছে লং অ্যাগো। সে তখন হবে টুক। থ্যাংক ইউ অনামিকা। তো তখন সরি, তুমি অনামিকাই বললা। হ্যাঁ, তখন হবে টুক। এখানে আমাদের কোনো রকম প্রশ্নবোধক চিহ্ন নাই, এবং এটা ঘটনা অতীতের ঘটনা ফ্রান্স রেভলিউশন। আবার এই যে লং অ্যাগো দিয়েছি আমি, দুটো দিয়ে ধরতে হবে বাক্যটা পাস্ট ইনডেফিনিট। আর পাস্ট ইনডেফিনিট মানে ভার্বের পাস্ট ফর্ম। আর যখনই প্রশ্নবোধক চিহ্ন এখানে লাগাই দিতাম তখন তোমাকে ডিড আনতে হবে, এটা মাথায় রাখতে হবে। হ্যাঁ, থ্যাংক ইউ। তারপরেরটা এবার আপেল বলো। আপেল স্পিকার অন করে দাও। হি ইজ হ্যাবিচুয়েটেড টু ডুইং হোয়াট হি ড্যাশ, ব্র্যাকেটে দেওয়া আছে লাইক। কি হবে স্যার? ইডি যোগ হবে না? ইডি কেন যোগ করবা বোকা? এই যে আমাদের প্রথম দিকে বলা আছে হি ইজ হ্যাবিচুয়েটেড টু ডুইং, সে অভ্যস্ত করতে, কোন কাজ করতে? যেটা সে পছন্দ করে। তাহলে এটা তো এখনো আছে। এখানে যদি ওয়াজ থাকতো তাহলে আমরা বলতে পারতাম লাইক। লাইক। স্যার হ্যাঁ। লাইকস হবে। হ্যাঁ, লাইকস হবে, যেহেতু এটা ইজ আছে প্রেজেন্ট Yes টেন্স। হবে, হ্যাঁ। প্রেজেন্ট টেন্স, হ্যাঁ, তাহলে স্যার। আমাদের এখানে উত্তরটা হবে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স অনুযায়ী লাইকস। লাইকস। হ্যাঁ, LIKES। এই রবি, এই ফোন দিছে বাড়ি থেকে, দেখো তো ফোনে টাকা তুলে নাও তো, আব্বা ফোন দিছে। তাহলে এখানে লাইকস হবে। আর যদি এখানে ওয়াজ দিতাম বাস তখন ইডি যোগ হইতো স্যার। হ্যাঁ, তখন ইডি যোগ হয়ে যেত লাইক। এই ব্যাপারগুলো মাথায় রাখবা আর কি। তারপরেরটাই যাচ্ছি তাহলে।
এবার এই যে আমাদের এখান থেকে আছে আরো মার্শিয়া, বলো আই, আপেল স্পিকার বন্ধ করে দাও। মার্শিয়া, আই মেনশন দ্যাট মাই ডক্টর, ব্র্যাকেটে আছে ফরবিড মি ফরবেট হবে টু টেক টি। তাহলে আই ফরবেট পাস্ট টেন্স করে দিলে না? জি স্যার। তাহলে তো হলো না। এই যে মাঝখানে দ্যাট থাকলে নিয়ম পড়া আছে আমাদের, দ্যাটের নিয়মটা পড়নি কনজাংশনের। হ্যাঁ, মাঝখানে যদি দ্যাট থাকে, এই যে মাঝখানে দ্যাট বা আফটার, যখন দেখবা প্রথম অংশটা প্রেজেন্ট ইনডেফিনিট তখন পরেরটা করবা প্রেজেন্ট পারফেক্ট, আর যখন দেখবা প্রথমটা আছে পাস্ট ইনডেফিনিট তাহলে পরেরটা করতে হবে তোমাকে পাস্ট পারফেক্ট। তাহলে এখানে আমাদের যেটা ছিল সেটা হলো প্রথমটা ছিল পাস্ট ইনডেফিনিট, এই যে মেনশনড। তাহলে পরেরটা তাহলে পরেরটা করে দেবো পাস্ট পারফেক্ট, উত্তর হবে হ্যাড ফরবিডেন, ফরবিডেন। ও আচ্ছা, ব্যাপারটা কি বুঝতে পারলা? আশা করি বুঝতে পেরেছো। তারপরেরটা চলো এবার তাহলে এফ নাম্বার, তুমি বলো মার্শিয়া। এফ নাম্বারটা এবার বলা আছে সিভিলিটি, ব্র্যাকেটে আছে কস্ট, ব্র্যাকেট ক্লোজ করে, হ্যাঁ কস্ট ব্র্যাকেট ক্লোজ করে নাথিং। মার্শিয়া বলো কি হবে? স্যার বলতে পারছি না। তাহলে সিভিলিটি কস্ট এজ যোগ করতে হবে, কস্টস, তো মাকে দাও। তাহলে সিভিলিটি কস্টস নাথিং, এটা তো একটা ইউনিভার্সাল ট্রুথ বাক্য, চিরন্তন সত্য। হ্যাঁ, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স করে দিবা। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স করতে গেলে সিভিলিটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে মূল ভার্বের সঙ্গে এস বা ইয়ে যোগ করতে হবে, সহজ কথা। কস্টস। আরেকটা লাস্ট জি নাম্বারটা করে নেই, আই ডু নট বিলিভ ইন, সহজ এটা। এবার সাদিয়া বলো তো এটা কি হবে? এটা বলতে না পারলে সাদিয়ার কালকে প্রাইভেটে খবর আছে, এই যে অনামিকা বলে দিল আগে ভাগে। তাহলে এটা কেন রাইটিং হলো অনামিকা? প্রিপোজিশন আছে, হ্যাঁ প্রিপোজিশন আছে, রাইটিং, হ্যাঁ রাইটিং। তাহলে আই ডু নট বিলিভ ইন রাইটিং আননেসেসারি থিংস। নিয়ম বলা আছে প্রিপোজিশনের পরে সবসময় আইএনজি যুক্ত ভার্ব ব্যবহার করতে হয়, আর সেজন্য আমরা এখানে রাইটিং করে দিলাম। আশা করি ব্যাপারটা পরিষ্কার হলো। তোমাদের রাইট ফর্ম অফ ভার্বের সমস্যাগুলো এখনো দূর হচ্ছে না, আর সহজে অবশ্য দূর হবেও না। রাইট ফর্ম অফ ভার্ব যদি এত সহজ হতো তাহলে ইংরেজিতে সবাই পণ্ডিত হয়ে যেত অল্পতেই। কিন্তু রাইট ফর্ম অফ ভার্বটা কন্ট্রোল করতে পারে না, কারেকশন কন্ট্রোল করতে পারে না, জন্য ইংরেজির দুর্বলতাটা এটা যুগের পর যুগ থেকে যাচ্ছে। ইভেন মাস্টার্স কমপ্লিট করার পরে, হ্যাঁ, একটা স্টুডেন্টকে যদি টেস্ট করা হয় যে তোমার কি খবর ইংরেজি, তাহলে ও আগেই বলে দেবে যে আই এম উইক ইন ইংলিশ। এটা আমাদের দেশের 90% স্টুডেন্ট যারা বিশেষ করে ইংলিশ ডিপার্টমেন্ট না অন্য ডিপার্টমেন্ট থেকে মাস্টার্স করছে, হ্যাঁ, তাদের এই ভয়ঙ্কর অবস্থা হচ্ছে। তো এই ভয়ঙ্কর অবস্থার পিছনে একটাই কারণ, সেটা হলো যে আমরা এই টেন্স আর রাইট ফর্ম অফ ভার্ব এই দুটোকে আমরা কন্ট্রোল করতে পারছি না আমাদের স্টুডেন্ট লাইফেই। ফলে বাস্তব জীবনে গিয়ে যখন জব খুঁজতে যাচ্ছি তখন আমাদের আরও হাই থট গ্রামার পড়তে হচ্ছে। হ্যাঁ, বা আমরা যদি স্পোকেন করতে চাচ্ছি, হ্যাঁ, তাহলে আমাদের গ্রামারটা জেনে স্পোকেন করতে হচ্ছে, বা ফ্রি হ্যান্ড রাইটিং করতে যাচ্ছি তাহলে গ্রামারটা জেনেই ফ্রি হ্যান্ড রাইটিং করতে হবে। আদারওয়াইজ তুমি একটা পেজে পুরো 20টা সেন্টেন্স লিখলা, তোমার কটা সেন্টেন্স কারেক্ট হবে? তোমার যদি রাইট ফর্ম অফ ভার্ব না থাকে, তোমার যদি কারেকশনের রুলসগুলো মাথায় না থাকে, তাহলে তুমি 10টা সেন্টেন্স লিখলা, তোমার ওখানে 8টা সেন্টেন্সই ইনকারেক্ট হতে পারে। তুমি নিজেও বুঝতে পারবে না যে আসলে কটা সেন্টেন্স কারেক্ট হলো আর কটা সেন্টেন্স ইনকারেক্ট হয়ে গেল। তো এই কারণে তোমাদেরকে যেটা করতে হবে সেটা হলো রাইট ফর্ম অফ ভার্ব আর কারেকশন, এই দুটো আইটেমের রুলসগুলোকে একেবারে পুরোপুরি সাইজ করে ফেলতে হবে আর কি। হ্যাঁ, এটার কোনো বিকল্প নেই। তাহলে আমরা গ্রামার ক্লাসটা আজকে এখানেই শেষ করব, আর তোমাদের লিটারেচার ক্লাসে ব্যাক করে যাব এখন। সেকেন্ড